কারেন্ট স্ট্যাটাসটা হচ্ছে এরকম যে 29.7 বিলিয়ন ডলার সরকারের হিসাবে, সেখান থেকে আইএমএফ এর গণনা পদ্ধতির কারণে আরো 8 বিলিয়ন ডলার বিয়োগ হবে, আনুমানিক 22.সামথিং বিলিয়ন থাকে। সেখান থেকে আপনাকে আরো প্রায় 6 বিলিয়ন ডলার বাদ দিতে হবে। বাদ দিলে যেই, যদি, কারণ এই বকেয়াটা দিতে হবে, আপনি যদি এই বকেয়াটা ধরে রাখেন তাহলে হয়তো আপনি সরকার চালাতে পারবেন, কিন্তু এটার প্রত্যেকটার সাথে সুদ জমা হবে। একটা এক্সাম্পল দেই, সে ব্যালান্স গ্যাপ সরকার ব্যাপকভাবে আমদানি কমানোর কারণে পরবর্তী 4 মাসে, অর্থাৎ এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে আমরা দেখছি যে ব্যালান্স রেটটা সরকার অনেক নিয়ন্ত্রণ করেছে। এখন এই নিয়ন্ত্রণের পজিটিভ এবং নেগেটিভ অর্থ আছে। সরকারের দিক থেকে হয়তো যেহেতু রিজার্ভ ক্ষয় কম হচ্ছে, সে তারা পজিটিভলি ধরতে পারে, কিন্তু আমাদের অর্থনীতির দিক থেকে জিনিসটা পজিটিভ ধরা যায় না। কারণ আমরা যদি পাচারটাকে আড়ালে রাখি, তাহলে এই আমদানিটা, যে আমদানিটা জরুরি, সেই আমদানিটা বন্ধ করার মানে হচ্ছে অর্থনীতিতে কর্মসংস্থান সংকীর্ণ হওয়া এবং একই সাথে রপ্তানি অর্থনীতিতে ব্যাঘাত ঘটা। তোমার রিজার্ভ এটা 30 বিলিয়ন ডলার নিচে নেমে এসেছে, বলা হচ্ছে যে 7 বছরের মধ্যে এই রিজার্ভটা সর্বনিম্ন। তো রিজার্ভটা যখন করোনা ক্রাইসিস শুরু হলো, বাংলাদেশের আমদানি মুখী অর্থনীতিতে প্রতি মাসে সরকার 1 থেকে 1.5 বিলিয়ন ডলার করে সেভ করছিল, যেহেতু আমদানি সিগনিফিকেন্টলি কমে গেছে। এবং সেই সময়ে আন্তর্জাতিক ফ্লাইট এবং আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হুন্ডির যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো বিঘ্নিত ছিল। তো এই দুটো কারণে, এবং একই সাথে অন্য তৃতীয় একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ শ্রমিক পাঠিয়েছে। সেই শ্রমিকগুলো নারী শ্রমিক উল্লেখযোগ্য, নারী শ্রমিকের সংখ্যা, বিদেশে পাঠানো নারী শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য, এবং একই সাথে অবৈধ পথে মানব পাচারের যে বা ইউরোপে অভিবাসনের যে পথগুলো, সেই পথগুলো পুরোদমে সচল আছে। সব মিলে আমদানি কমা, হুন্ডি প্রক্রিয়া স্লথ হওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনার পরবর্তী আফটার ইফেক্টে আমরা রিজার্ভের সঞ্চিতিটা ক্রমাগত বৃদ্ধির একটা ট্রেন্ড দেখেছি। এই ট্রেন্ডটা আমরা আগেও দেখেছি, যখনই ফর্মাল অর্থনীতিতে মন্দার সূচনা হয় এবং আমদানি কমে আসলে তখন রিজার্ভের সঞ্চিতিটা বাড়ে। এটা বাংলাদেশের অর্থনীতিতে এবারই প্রথম ঘটেনি, আগেও ঘটেছে। সো আমরা বর্তমানে যদি দেখি যে এই চলমান অর্থ বছরকে বাদ দিয়ে আমরা যদি ক্যালেন্ডার ইয়ার দেখি, তাহলে চলতি এখন থেকে গত 1 বছরে রেকর্ড 22 বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছে। যেহেতু সরকার আমদানি এলসি গুলোকে ডিসকারেজ করছে, কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ বাধা দিচ্ছে, তো সেজন্য ব্যবসায়ীদেরকে খোলা বাজারে যেতে হচ্ছে এবং খোলা বাজার থেকে ডলার ডলার কিনতে হচ্ছে। আবার খোলা বাজারে ডলারের প্রাপ্যতাকেও সরকার আমল নিতে হচ্ছে, অন্যথায় খোলা বাজারে ডলারের রেট যদি অনেক বেড়ে যায় তাহলে সেটা অর্থনীতিতে ভীতি সঞ্চার করবে, যে কারণে সরকার সেই অবস্থায় যেতে চাচ্ছে না। সে কারণে বাংলাদেশ ব্যাংককে খোলা বাজারে ডলার বিক্রি করতে হচ্ছে। এবং এই দুটো জিনিস মিলে, এবং করোনার পরে যখন আমাদের আমদানি অর্থনীতি আবার পিক করেছে, আমরা জানি যে বাংলাদেশ আরএমজি এবং অন্যান্য যেই রপ্তানি গুলো করে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের প্রচুর পরিমাণ আমদানি আছে, এবং এটা গত অর্থ বছরে ছিল প্রায় 82 বিলিয়ন ডলারের আমদানি ছিল। যদিও আমরা রেকর্ড করেছি রপ্তানিতে প্রায় 49 বিলিয়ন ডলার রপ্তানি রেকর্ড হয়েছে, কিন্তু আমাদের ঘাটতি ছিল প্রায় 33 বিলিয়ন ডলার। তো বর্তমান অর্থ বছরকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর, আর হচ্ছে যে জানুয়ারি থেকে চলতি বাকি কয়েক মাস। আমরা যদি চরিত্র দেখি, এই চরিত্রটা হচ্ছে এরকম: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছরের প্রথম 2 প্রান্তিক, অর্থাৎ 6 মাসে আমরা দেখেছি যে ট্রেড অফ ব্যালান্স সেটা নেগেটিভ হয়েছিল, এবং এটা ছিল 13.2 বিলিয়ন ডলার। অর্থাৎ প্রথম 6 মাসে আমরা 13.2 বিলিয়ন ডলার ঘাটতি ছিলাম। সরকার এরপর অনেকটা ভয় পেয়ে গেল, কারণ রিজার্ভ দ্রুত ক্ষয় হচ্ছিল। সেজন্য আমদানির উপরে বড় ধরনের স্থগিতাদেশ আসছে। যেহেতু আমদানির উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছিল, পরোক্ষভাবে আমদানি নিষিদ্ধ করা হচ্ছিল, এলসি গুলো ডিফার্ড করা হচ্ছিল, সেজন্য কিছু আফটার ইফেক্ট তৈরি হচ্ছে। একটা আফটার ইফেক্ট হয়েছে যে এলসি গুলো ডিফার্ড হওয়ায়, পিছিয়ে যাওয়ায় সুদ বেড়েছে, এবং অনেকগুলো এলসি আপনার স্বল্প মেয়াদী ঋণে পরিণত হলো। তো ফলে ইভেন্চুয়ালি
অনেক বেশি বকেয়ার উপরে ভিত্তি করে সুদ বেড়েছে, ফলে একটা সাইক্লিক ইফেক্টে সরকারকে বেশি পে করতে হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি যে অর্থনীতিতে কাঁচামাল আমদানি সহ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমে যাচ্ছে। তো ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট আমদানি যখন কমে যায় তখন আমরা ধরে নিতে পারি যে আসলে অর্থনীতিতে মন্দা আসছে। তো এই ঘটনাটা শুরু হয়েছে জানুয়ারি থেকে। জানুয়ারির আগে আমরা যদি দেখি, ডিসেম্বরের শেষ পর্যন্ত আমরা যদি দেখি 13.2 বিলিয়ন ডলার ছিল ব্যালান্স গ্যাপ। সরকার ব্যাপকভাবে আমদানি কমানোর কারণে পরবর্তী 4 মাসে, অর্থাৎ এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে আমরা দেখছি যে ব্যালান্স রেটটা সরকার অনেক নিয়ন্ত্রণ করেছে। এখন এই নিয়ন্ত্রণের পজিটিভ এবং নেগেটিভ অর্থ আছে। সরকারের দিক থেকে হয়তো যেহেতু রিজার্ভ ক্ষয় কম হচ্ছে সে তারা পজিটিভলি ধরতে পারে, কিন্তু আমাদের অর্থনীতির দিক থেকে জিনিসটা পজিটিভ ধরা যায় না। কারণ আমরা যদি পাচারটাকে আড়ালে রাখি তাহলে এই আমদানিটা, যে আমদানিটা জরুরি, সেই আমদানিটা বন্ধ করার মানে হচ্ছে অর্থনীতিতে কর্মসংস্থান সংকীর্ণ হওয়া এবং একই সাথে রপ্তানি অর্থনীতিতে ব্যাঘাত ঘটা। তো এবং বর্তমানে ডেভেলপমেন্টের কাজগুলির ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট চলছে সেগুলোর উপর তো একটা ইম্প্যাক্ট আসে। একটা ইম্প্যাক্ট আছে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন আমদানি কমানোর কারণে এই গত মার্চ মাসে সরকারের 2022 সালের মার্চ মাসের তুলনায় সরকারের ভ্যাট মূল্য সংযোজন করের আমদানিতে মূল্য সংযোজন করের প্রবৃদ্ধি মাত্র 1.38%। এটা আজকের গতকালের রিপোর্ট, গত সপ্তাহের রিপোর্ট, এনবিআর এর রিপোর্ট। অর্থাৎ যেখানে আমাদের আইএমএফ বলছে যে মোট রাজস্ব অন্তত 30,000 কোটি টাকা অতিরিক্ত বাড়াতে হবে, সেখানে আমাদের রাজস্ব মার্চ পর্যন্ত, চলমান অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব ঘাটতি 29,000 কোটি টাকা। এবং সেখানে আমদানি কমানোর কারণে আমদানিতে যে শুল্ক, মূল্য সংযোজন শুল্ক এবং ভ্যাট, সেখানে আমরা যথেষ্ট পরিমাণ স্লথ গতি দেখতে পাচ্ছি। আর এর বাইরে এর কিছু ইম্প্যাক্ট আছে যে যে আইএমএফ এর সাথে, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন আইএমএফ এর সাথে তাহলে সরকারের টেনশনটা কোথায়? সরকারের টেনশনটা প্রথমত হচ্ছে আইএমএফ যেই গণনা পদ্ধতিতে রিজার্ভ কাউন্ট করে সেখানে সাধারণত যেই ডলারগুলো নষ্ট অ্যাকাউন্টে আছে সেগুলোকে হিসাব করে। সেখানে আনরিয়েলাইজড অ্যাসেট যদি কিছু থাকে এবং নন লিকুইড অ্যাসেট যদি থাকে, এই দুটো জিনিসকে বিয়োগ করে। তো বাংলাদেশ যেই ডলারগুলোর বিপরীতে গোল্ড কিনেছে এবং বন্ড কিনেছে সেগুলোকে রিজার্ভের স্থিতিতে দেখায়। এবং একই সাথে যদি গোল্ডের আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে তাহলে বাংলাদেশ সেখানে রিজার্ভের পরিমাণটা বাড়িয়ে দেখে। যে আইএমএফ বলছে যে আন্তর্জাতিক যে গণনা পদ্ধতি, এই গণনা পদ্ধতি এটা কনফ্লিক্টেড। আমি সম্ভবত ধারণা করতে পারি যে এই গণনা পদ্ধতিটা ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের ডক্টর আতিউর রহমান। এবং যখন অনেক বেশি রিজার্ভ ছিল, রিজার্ভের সঞ্চিতি বাড়ছিল, তখন বিষয়টা অতটা উদ্বেগের বিষয় ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ মাত্র $20 বিলিয়ন বা $22 বিলিয়ন কাছাকাছি এসেছে, সেটার হিসাবটা হচ্ছে এরকম যে সরকারি হিসাবে আনুমানিক 29.7 বিলিয়ন ডলার। সেখান থেকে আইএমএফ এর হিসাবে এই যে আনরিয়েলাইজড এবং নন লিকুইড যে অ্যাসেটটা আছে সেখানে $8 বিলিয়ন একটা হিসাব আছে, সেটা বিয়োগ করলে আমরা দেখি যে আনুমানিক 21 থেকে 22 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। এবং এরপরে যে আইএমএফ এর যে টিমটা এসেছে এটা তো মোটামুটি, তাহলে আমরা জানি যে পত্রিকা গণমাধ্যমে এসেছে যে $29 বিলিয়ন থেকে যেটা বাদ যাবে সেমনি। এছাড়া আর কোনো ফোকর রয়েছে কিনা আপনি? এছাড়া আরেকটা বড় ধরনের, এটা ফোকর আমি বলবো না, এটা হচ্ছে যে সরকারের অনেক ধরনের দায় দেনা আছে। এই দায় দেনাগুলোর প্যাটার্ন যদি আমি আপনাকে বলি বা দর্শকদেরকে বলি তাহলে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে সরকারকে যে বিদ্যুৎ খাতের যে ক্যাপাসিটি চার্জটা সেটা দিতে হচ্ছে। সেখানে সরকারের প্রায় $3 বিলিয়ন বকেয়া আছে। হ্যাঁ, 28 থেকে 38,000 কোটি টাকা, 28,000 কোটি টাকা সেটা ফেব্রুয়ারি পর্যন্ত। আর আমরা যদি এই এপ্রিল এবং মে হিসাব করি তাহলে সংখ্যাটা 38,000 কোটি টাকা। ঠিক আছে, প্রায় 3 থেকে $3.5 বিলিয়ন একটা বকেয়া আছে। তারপর আপনি জানেন যে পায়রা এবং রামপাল দুটো বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে চলতে পারছে না, যেখানে পায়রা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। তাদের বকেয়া আছে প্রায় $300 মিলিয়ন। রামপালের বকেয়া আছে $151 মিলিয়ন। তারপরে বাংলাদেশ যে দেশগুলোর কাছ থেকে তেল আমদানি করে, হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল, তারপর শ্রীলঙ্কা, আজকে চায়না, একটু আগের খবর মালয়েশিয়া। যেটা, কয়লার অভাবে রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। বিদ্যুৎ বিভাগ বলছে ডলার সংকটের সময় মতো কয়লার ঋণপত্র খুলতে না পারায় সমস্যা তৈরি হয়েছে বলে বন্ধ করে। জি, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য যে এখানেও $151 মিলিয়ন বকেয়া আছে। এবং ইন্ডিয়ান অয়েল সহ 7টা তেল কোম্পানি
যারা যারা বিপিসি কে তেল সরবরাহ করে তারা প্রায় $400 মিলিয়ন বকেয়া পায়। এবং ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে আমরা জানি যে ডেইলি স্টার একটা নিউজ এসেছে যে তারা ভারতীয় দূতাবাসের মাধ্যমে সরকারকে চাপ পিডিবি কে চাপ দেওয়ার চেষ্টা করছে যে যে এই টাকাগুলো ইমিডিয়েটলি দিতে হবে। চায়নাও এবং একই কথা বলেছে যে যেহেতু বকেয়া প্রায় $300 মিলিয়ন কাছাকাছি চলে গেছে, সুতরাং তারা এখানে বিনিয়োগ করবে না আসলে। কারণ হচ্ছে আসলে আপনি যদি যেমন আমি শেভরনের ক্ষেত্রে, অভ্যন্তরীণ ক্ষেত্রে কয়লা ছাড়াও অভ্যন্তরীণ শেভরন বাংলাদেশে 60% গ্যাস সরবরাহ করে, সেখানে তারা বলছে যে তাদেরও এরকম $180 মিলিয়ন বকেয়া আছে। আমরা যদি এই সবগুলো বকেয়াকে যোগ করি তাহলে সরকারের প্রায় $5 থেকে $6 বিলিয়ন বকেয়া আছে। সো এটাই আসলে, যেহেতু আইএমএফ এই তথ্যগুলো জানে, সুতরাং মানে আইএমএফ আপনার হিসাবে এখন বর্তমানে এখন একদম পুরো কারেন্ট স্ট্যাটাস কি তাহলে আমাদের রিজার্ভ আপনি কারেন্ট স্ট্যাটাস হচ্ছে এরকম যে $29.7 বিলিয়ন সরকারের হিসাবে, সেখান থেকে আইএমএফ এর গণনা পদ্ধতির কারণে আরো $8 বিলিয়ন বিয়োগ হবে, আনুমানিক 22 বিলিয়ন থাকে। সেখান থেকে আপনাকে আরো প্রায় $6 বিলিয়ন বাদ দিতে হবে। বাদ দিলে কারণ এই বকেয়াটা দিতে হবে, আপনি যদি এই বকেয়াটা ধরে রাখেন তাহলে হয়তো আপনি সরকার চালাতে পারবেন, কিন্তু এটার প্রত্যেকটার সাথে সুদ জমা হবে। একটা এক্সাম্পল দেই, শেভরনের তাহলে কত দাঁড়াচ্ছে আপনি হিসাবে শেষ পর্যন্ত এসে 16 বিলিয়ন এরকম কিছু বলতে যাচ্ছেন? আনুমানিক 15 বা 16 বিলিয়ন, এটা হচ্ছে আমাদের ব্যবহারযোগ্য। এখন অপরদিকে সরকারের পক্ষ থেকে বা অর্থনীতিবিদরা বলছে যে মোটামুটি 3 মাসের আমদানি যে রিজার্ভ যদি থাকে তাহলে একটা দেশে আসলে অর্থনৈতিক সংকটে পড়বার কোনো সম্ভাবনা থাকে না। সেই জায়গায় আপনি মনে করেন কিনা এই অ্যামাউন্ট 3 মাসে আমাদের পরিপূর্ণতা পাবে? এই অ্যামাউন্ট 3 মাসে মিলে না আসলে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কি স্বাভাবিক আমদানি কি হিসাবে নেবেন নাকি এলসি নিয়ন্ত্রণের পরে যে আমদানির পরিমাণটা সেটাকে হিসাবে নেবেন? আমরা যদি স্বাভাবিক অবস্থান দেখি যে করোনা সরকার যখন এলসির উপর বিধিনিষেধ আরোপ করে তার আগে আমাদের আমদানি $8 বিলিয়ন কাছাকাছি চলে গেছে। সেখান থেকে যদি আমরা কিছু ফাঁক করে এদিক সেদিক পাচারের হিসাব বাইর করে 1 বিলিয়নও যদি বাদ দিই তাহলে সেখানে 7 বিলিয়ন থাকে। 7 বিলিয়নের বিপরীতে আমাকে 3 সাথে $21 বিলিয়ন ব্যবহারযোগ্য রিজার্ভের প্রয়োজন। হ্যাঁ, যে কারণে আপনি দেখবেন যে এই আইএমএফ এর একটা শর্ত ছিল যে মের ফার্স্ট উইকে আমাকে $22 বিলিয়ন রাখতে হবে এবং এই অর্থ বছরের শেষে জুনে $24 বিলিয়ন রাখতে হবে। কিন্তু যেহেতু আকুল বিল পরিশোধ করার পরে সেটা থাকছে না, ফলে উদ্বেগটা বারবার আসছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই শর্ত পূরণে আমি একটু জানতে চাই, তার মানে আইএমএফ এর যে শর্ত এখন বলছে যে আপ টু ডেট করবার জন্য, সেক্ষেত্রে কি শর্ত পূরণে ব্যর্থ হবে আমাদের দেশ? শর্ত পূরণে সরকার আমার মনে হয় ব্যর্থ হবে, কয়েক বিলিয়ন ডলার ঘাটতি হবে। পরবর্তী ইনস্টলমেন্ট কি আমরা পাচ্ছি তাহলে নাকি এতে ব্যাঘাত ঘটতে পারে? সরকার প্রমিস করেছে যে এটা আগামী অর্থ বছর থেকে সরকার গণনা পদ্ধতি ঠিক করবে, কিন্তু এখানে একটা বিষয় আছে যে গণনা পদ্ধতি ঠিক করলে বর্তমান রিজার্ভের প্রকৃত অবস্থা প্রকৃত সংখ্যাটা যদি এখনকার সংখ্যা থেকে অনেক কম দেখায় তাহলে সেক্ষেত্রে টাকার মানের ডিভ্যালুয়েশন হতে পারে। এটাকে আরেকটা ভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে টাকার মূল্যমানে দুইটার ভ্যালু আছে, একটা হলো নমিনাল রেট আর একটা হচ্ছে রিয়েল ইফেক্টিভ রেট, সেটা হচ্ছে RER দিয়ে আসলে ডলারের বিপরীতে টাকার ক্রয় ক্ষমতাকে আমরা প্রকাশ করি। আমরা যদি এখন ক্রয় ক্ষমতা দেখি যে মার্কেটে ডলারের যে রেট 106 107 এরকম, কিন্তু আপনি যদি RER দেখেন তখন এটা প্রায় 120-এর কাছাকাছি। ফলে সরকারের একটা ভয় আছে যে যখন রিজার্ভটা প্রকৃত গণনা পদ্ধতিতে রিজার্ভটা অনেক কম দেখানো হবে তখন, এবং একই সাথে বকেয়াগুলো সরকারকে দিতে হবে, তখন আসলে ডলারের বিপরীতে টাকার মূল্যমানটা পড়ে যাবে। উদ্বেগের মূল জায়গাটা এটাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।